পূর্ব ঘোষণা ছাড়া স্থলবন্দর দিয়ে ভারত পোশাক আমদানি নিষিদ্ধ করায় বিপাকে ব্যবসায়ীরা। ছোট ব্যবসায়ীদের সমস্যা বেশি। দুর্নীতির কারণেই বৈষম্যের সৃষ্টি হয়, মন্তব্য দুদক চেয়ারম্যানের। প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান। ঘোষিত সময়ের মধ্যে রাকসু নির্বাচন চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন। খসড়া ভোটার তালিকা পূর্ণাঙ্গ তফসিল ঘোষণার দাবি। কুয়েটে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম বন্ধের ঘোষণা শিক্ষক সমিতির। শিক্ষক লাঞ্ছিতকারীদের বিচার দাবি। জটিল পদ্ধতির কারণে ভালো দামেও সরকারকে ধান চাল দিতে আগ্রহ কম কৃষকের। পরিবহন খরচ সহ পোহাতে হয় ঝক্কি ঝামেলা। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি রাকিব আহমেদ। শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত খবর। ভারত কোনো পূর্ব ঘোষণা না দিয়ে শনিবার বাংলাদেশ থেকে স্থলপথে তৈরি পোশাক আমদানি বন্ধ করায় বিপাকে ব্যবসায়ী, পরিবহন ও বন্দর সংশ্লিষ্টরা। নিষেধাজ্ঞার কারণে বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক। ব্যবসায়ীরা বলছেন, ভারতের এমন সিদ্ধান্তে সমুদ্র পথে পণ্য রপ্তানিতে সময় লাগবে 14 দিন বেশি, আর পরিবহন খরচ হবে দ্বিগুণ। শনিবার রাতে হঠাৎ করে বাংলাদেশ থেকে স্থলপথে তৈরি পোশাক সহ কিছু প্রক্রিয়াজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। নির্দেশনায় জানানো হয়, এসব পণ্য কলকাতা ও মুম্বাইয়ের জওহরলাল নেহেরু সমুদ্র বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে। ভারতের এই নিষেধাজ্ঞার জেরে বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে রপ্তানি পণ্যবাহী শতাধিক ট্রাক। এতে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক পত্রের মাধ্যমে তাদের এই বেশ কয়েকটি পণ্য আমদানিতে বন্দরে নিষেধাজ্ঞা জারি করেছে। তার মধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে গার্মেন্টস সামগ্রী রপ্তানিতেও তালিকাভুক্ত হয়েছে। এই সমস্ত পণ্যের গেট পাস ইস্যু না করায় এই পণ্য ভারতে রপ্তানি সম্ভব হচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন, স্থলবন্দর দিয়ে রপ্তানি বন্ধ হওয়ায় সমুদ্রপথে পণ্য পরিবহনের সময় ও খরচ দুটোই বাড়বে। বিশেষ করে ছোট রপ্তানিকারকেরা এই নিষেধাজ্ঞার কারণে বেশি সমস্যায় পড়বেন বলছেন তারা। স্থলবন্দর দিয়ে রপ্তানি হলে দিনে দিনে গাড়ি অফিসে চলে যায়, আর সমুদ্র বন্দর তো যেতে হলে 15 থেকে 20 দিন সময় লাগবে। এক্ষেত্রে অনেক ড্যামেজ বেশি হবে, রপ্তানিকারকরা অনেক ক্ষতিগ্রস্ত হবে। গত মাসে ভারত থেকে স্থলপথে তুলা আমদানির উপর নিষেধাজ্ঞা দেয় সরকার। বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা স্থগিতের পর এমন সিদ্ধান্ত নেয় ঢাকা। এর এক মাসের মাথায় স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল দিল্লি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে চতুর্থ দিনের মতো কলম বিরতি পালন করেছে চট্টগ্রাম কাস্টমস, ভ্যাট ও শুল্ক কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সকাল 10টা থেকে শুরু হওয়া কর্মসূচি চলে বিকেল 3টা পর্যন্ত। কর্মবিরতির কারণে চট্টগ্রাম কাস্টমস হাউসে সকাল থেকে ব্যাহত হয় আমদানি রপ্তানি কার্যক্রম। তৈরি হয়েছে শুল্কায়নে ধীর গতি, যার প্রভাব পড়েছে বন্দরে যথাসময়ে আমদানি রপ্তানি পণ্য লোডিং আনলোডিংয়ে। এতে বিপাকে পড়েছেন সেবাগ্রহীতারা। দ্রুত সমস্যার সমাধানে সব পক্ষকে কাজ করার আহ্বান তাদের। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, কলম বিরতির মধ্যেও আন্তর্জাতিক যাত্রী সেবা, বাজেট ও রপ্তানি এই 3 ধরনের কার্যক্রম চালু আছে। এখানে কোনো কাজ হচ্ছে না, না হওয়াতে আপনার প্রতিদিনের আমদানি রপ্তানি সমস্ত কাজই বিঘ্ন করতেছে। ফোর্টে যে ড্যামারেজ আসতেছে এক্সপোর্ট এবং ইম্পোর্টেড, এই টাকাগুলো সিএনএফ দিবে না, কাস্টমসও দিবে না, এটা দিবে দেন এক্সপোর্টার এবং ইম্পোর্টার। দুর্নীতির মাধ্যমেই সমাজে বৈষম্য সৃষ্টি হয় বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সকালে মৌলভীবাজারে আয়োজিত গণশুনানিতে তিনি কথা বলেন। আব্দুল মোমেন বলেন, একটা বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে আজ এই জায়গায় এসেছে জাতি। যে পরিবর্তনটা ঘটেছে সেই পরিবর্তনটা ছিল একটা বৈষম্যমূলক সমাজের বিরুদ্ধে। কাজেই এই দুর্নীতিকে প্রতিরোধ করা গেলেই বৈষম্য কমে যাবে। গণশুনানিতে 300-র বেশি অভিযোগ জমা পড়লেও বাছাই করে 59টি গুরুত্বপূর্ণ অভিযোগে শুনানি হয়। ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বীমা ও স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তরের সেবাদানকারী কর্মকর্তারা জনগণের অভিযোগের সরাসরি জবাব দেন। একই সঙ্গে সেবা বঞ্চিতদের উত্থাপিত অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করে দুদক।
যে পরিবর্তনটা ঘটেছে সেই পরিবর্তনটা ছিল একটা বৈষম্যমূলক সমাজের বিরুদ্ধে। তো বৈষম্যের সূত্রপাত কোথায় আমরা যদি খুব ভালো করে দেখি, এই দুর্নীতি হচ্ছে বৈষম্য সৃষ্টি করে। তো কাজে এই দুর্নীতিটাকে যতটা কমিয়ে আনা যায় বৈষম্য ততটা কমবে। ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। দুপুরে ক্যাম্পাসের প্যারিস রোডে এই কর্মসূচি পালন করেন তারা। একই সময় তারা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী জুন মাসের শেষ সপ্তাহের মধ্যে রাকসু নির্বাচন আয়োজনের কথা। সেই অনুযায়ী এরই মধ্যে যে সকল কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা তা না হয় নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে। এমনকি এখন পর্যন্ত ভোটার তালিকাও প্রকাশ করা হয়নি। প্রশাসন যথাসময়ে রাকসু নির্বাচন করতে ব্যর্থ হলে লাগাতার কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। ডেটগুলো দেওয়া হয়েছিল রোডম্যাপ অনুযায়ী। এই ডেট অনুযায়ী যে খসড়া ভোটার তালিকা এবং নির্বাচনের আচরণবিধি, পাশাপাশি যে একটি ডেট আমরা দেখেছি যে মনোনয়নপত্র নেয়ার একটি ডেট অতিক্রম হয়ে গিয়েছে। ইভেন যে খসড়া ভোটার তালিকা যেটা, এটাও পূর্ণাঙ্গ করার ডেট অতিক্রম হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা তেমন কোনো ধরনের আউটপুট আমরা দেখতে পাচ্ছি না। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দোষীদের বিচারিক কার্যক্রম শেষ না হলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি আজ থেকে সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। দুপুরে প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে সিদ্ধান্ত নেন তারা। এর আগে শিক্ষকরা তাদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে বৈঠক করেন। পরে সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয় বিশ্ববিদ্যালয় আইনের বাইরে গিয়ে দোষীদের বিচারিক কার্যক্রম স্থগিত করে রেখেছে, যার কারণে কুয়েটের শিক্ষা কার্যক্রম সংকটের মধ্যে পড়েছে। আগামীকাল দুপুর 12টার মধ্যে প্রশাসন কোনো সন্তোষজনক সিদ্ধান্ত না নিলে উপাচার্যের কার্যালয়ে অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। সরকারের ধান চাল সংগ্রহ অভিযান তেমন সাড়া ফেলতে পারছে না কৃষকদের মধ্যে। সরকারি গুদামে ধান চাল দেয়ার পরিবহন খরচ সহ নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয় কৃষকদের, আর দামও বাজারের মতো নয়। তাই হাটে বা ব্যাপারীদের কাছে ধান বিক্রিতে আগ্রহ বেশি কৃষকদের। সরকারি সংগ্রহ অভিযানের জন্য এবার ধানের দাম বাড়িয়ে প্রতিমণ 1440 টাকা নির্ধারণ করা হয়েছে। এরপরও সরকারি গুদামে ধান দেওয়ায় আগ্রহ কম নাটোরের কৃষকদের। সরকারের ওই গোডাউনের ধান দিতে গেলে সারাদিন বসে থাকা লাগে, আমার দিনই অব্যয় কামাই। ইউনো সই আনা লাগে, ব্যাংকে অ্যাকাউন্ট করা লাগে, তারপরে 7 দিন পরে টাকা আনা লাগে, বিভিন্ন ঝামেলা। বাড়ির ধান বেচবো, বেপারে আসবি, সিটে খারাপ কিছুই দেখে না, ভিজা, ওইভাবে বেচে লগর টাকা পাই। কুষ্টিয়ার চাষিরা বলছেন সরকারকে ধান দিতে ভালো করে শুকিয়ে পরিবহন খরচ দিয়ে নিতে হয় গুদামে। অন্যদিকে ভেজা শুকনো সব ধরনের ধানই ব্যাপারীরা নিয়ে যান বাড়িতে এসে। তাই সরকারের কাছে ধান বিক্রির চেয়ে ব্যাপারীদের কাছে ধান দেয় ঝক্কি কম। সোনালী ব্যাংকে টাকা তুলতে হবে, সেখানে ঝামেলা আমি 4-5 দিন ঘুরলাম। সরকারকে ধান নিতে হলে চাষির তার প্রান্তে আসতে হবে। পাবনার হাট বাজারে মোটা ধান 1270 টাকায় ও চিকন ধান 1600 টাকা মনে বিক্রি হচ্ছে। কৃষকরা বলছেন সরকারি গুদামে বাজারের চেয়ে দাম কম, সঙ্গে ঝক্কি ঝামেলাও বেশি। আবার ধান দেওয়ার পর টাকা পেতে অপেক্ষা করতে হয় বেশ কয়েকদিন। সকালে পরে আরো 5 কেজি ধান কমে যাবে, তাতে দেখা যাচ্ছে 1700 টাকা পড়ে যায়। 1440 টাকা কিভাবে কৃষক ধান দেবে? দালালের মাধ্যমে কিছু দেওয়া লাগে, সে গোডাউনে লগর টাকা পায়নি। একই অবস্থা লালমনিরহাট, রাজশাহী সহ অন্যান্য জেলাতেও। তবে খাদ্য অধিদপ্তরে আসা ধানের দাম বাড়ানোর পাশাপাশি লক্ষ্যমাত্রা অর্জনের সরকারের নানা উদ্যোগ এবার সংগ্রহ বাড়াবে। ধান কেনার সরকারের টার্গেটই থাকে মূলত কৃষক যাতে প্রকৃত মূল্য পায়, আর যখন কৃষক প্রকৃত মূল্য পায় তখন আর সরকারকে ধান দিবে না। বাট আমরা মিল থেকে যেহেতু চাল কিনি, আমাদের ওই টার্গেটটা ফিল আপ হয়ে যায়। প্রয়োজনে আমরা ধানকে কনভার্ট করে চালে রূপান্তর করে সেটা সংগ্রহ করি। চলতি বছর রাজশাহী অঞ্চলে 54,000 মেট্রিক টন ধান ও 2,71,000 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে এবার দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ASM আলমগীর। আলমগীর, ধান চাল সংগ্রহ অভিযানে কৃষকদের সারা কতখানি? এই মৌসুমে কি লক্ষ্যমাত্রা অর্জন হবে কিনা? কৃষকরা আসলে কিছু সমস্যার কথা বলছেন, তারা কোন সমস্যার কথা মূলত বলছেন? আসলে আপনাকে বলে রাখি যে সরকারি গুদামগুলোতে গত কয়েক বছর থেকে কিন্তু আসলে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বলা চলে যে 5%-এর বেশি হয় না দিনাজপুরে।
তো এই গত বছরে যেমন আপনার লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, এবছর আসলে আমি কৃষকদের সাথে কথা বলে যেটা জেনেছি সেটা হচ্ছে যে লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার সম্ভাবনা খুব একটা নেই। কারণ হচ্ছে যে এই সরকারি গুদামে ধান চালের যে বাধ্যবাধকতা এবং যেতে নিয়ম কানুন, আসলে এই কৃষকরা এই নিয়ম কানুনের কারণে তারা হয়রানি হয় এবং হয়রানি হওয়ার কারণে আসলে তারা এখানে এই খাদ্য গুদামে তারা ধান দিতে চান না। আপনাকে যদি একটু বলে রাখি যে সরকারের খাদ্য গুদামে ধান এই দেওয়ার যে নিয়ম কানুনগুলো আছে, ধানের যে বিভিন্ন ময়শ্চার সহ যে ধরনের শর্তগুলো আছে, সেই শর্তগুলো আসলে কৃষকদেরকে যেটা বলা হয়, সেই কৃষকরা আসলে কয়েকবার গোডাউন এই খাদ্য গুদামে ধান নিয়ে আসার পরে কিন্তু তাদেরকে ফেরত যেতে হয়। পক্ষান্তরে আসলে কৃষকদের সঙ্গে আমি কথা বলছি, কৃষকরা আমাদেরকে বলেছেন যদি কৃষি বিভাগ এবং খাদ্য বিভাগ তারা যদি একত্রিত হয়ে তাদের মাঠে যখন ধানটি থাকে, সেই ধানটি যদি আসলে খাদ্য গুদামে দেওয়ার মতো যদি পরিস্থিতি হয় সেটি তাদেরকে জানালে তারা একবারেই কিন্তু আসলে খাদ্য গুদামে এসে কিন্তু ধানটা দিতে পারে। কিন্তু সেটি না করে আসলে কৃষকরা কিন্তু বারবার আসতেছে, বারবার আসা যাওয়ার যে খরচ আছে এবং হয়রানি হতে হচ্ছে, এই কারণে কিন্তু আসলে কৃষকরা এখানে দিতে পারতেছে না। কিন্তু কৃষি বিভাগের জনবল অনেক আছে, খাদ্য বিভাগে তারা যদি সমন্বয় করে যদি আসলে তাদেরকে জানানো হয় যে হ্যাঁ কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে যে আসলে যদি জানানো হয় যে তাদের এই ধানটি নেওয়ার মতো উপযুক্ত, তাহলে কৃষকরা কিন্তু সরাসরি ধানটা দিতে পারে এবং সরাসরি কিন্তু তখনও কিন্তু এই যে লক্ষ্যমাত্রা যে বিষয়টি বলা হচ্ছে তার লক্ষ্যমাত্রা কিন্তু আসলে পূরণ হয়ে যায়। কারণ কৃষকরা আসলে এই কষ্ট করে ফলিয়ে এই যে ঝামেলা করে আসলে এই খাদ্য বিভাগে কিন্তু আসলে ধান দিতে চায় না। তাদের মূল যে সমস্যাটি কৃষকরা বলছে যে 2-1 টাকা যদি কম বেশি যেটা আছে সেটি কোনো বিষয় নয়, কিন্তু খাদ্য গুদামে গিয়ে তাদের বারবার যে হয়রানি হতে হয়, সেই হয়রানি হওয়ার কারণেই কিন্তু আসলে তারা এই ধান দিতে চায় না। তো এই হয়রানিটাই যাতে কোনোভাবে না হয়, হয়রানিটা বন্ধ করার জন্য খাদ্য বিভাগ, কৃষি বিভাগ তাদের সমন্বয়ে কৃষকদের মাঠে মাঠে গিয়ে বা কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ধানের যে গুণগত মান বা যেই পর্যায়ে এই ধানটি হলে যে আসলে খাদ্য গুদাম গ্রহণ করবে সেটি যদি নিশ্চিত করা যায় মাঠ পর্যায়ে গিয়ে, তাহলে কিন্তু আসলে এই সরকারের যে ধান সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু পূরণ হবে। তাছাড়া কিন্তু আসলে লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই ছিল দিনাজপুরের আসলে ধান চাল সংগ্রহের সর্বশেষ অবস্থা। দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মরত 174 জন শ্রমিকের চাকরি স্থায়ীকরণ ও পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে খনির প্রধান গেটের সামনে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় জানানো হয় কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্ত 20 গ্রামের শ্রমিক। কয়লা উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় বড়পুকুরিয়া খনি কর্তৃপক্ষের আশ্বাসে 2018 সালে তাদের চাকরি দেওয়া হয়, কিন্তু 7 বছরেও তাদের নিয়োগপত্র দেওয়া হয়নি। আগামী 3 দিনের মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে। কয়েকদিনের টানা বৃষ্টি এবং ভারতের মেঘালয় ও আসামে অব্যাহত বর্ষণে শেরপুরের নদ নদের পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কয়েক দফা মাঝারি থেকে ভারী বৃষ্টিতে জেলার কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। চেল্লাখালী নদীর পানি বিপদসীমার সামান্য নিচে প্রবাহিত হচ্ছে। এতে জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে জনজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষির বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। জেলা কৃষি বিভাগ মাঠে থাকা আধা পাকা ধান দ্রুত কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় শুরু হয়েছে মাইকিং। এ বিষয়ে আরো জানাতে এবার শেরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, টানা কয়েকদিনের বৃষ্টিতে পানি বাড়ায় জলাবদ্ধতা এখন কোন অবস্থায় আছে এবং বন্যার আশঙ্কা কতটুকু যদি আরো বৃষ্টি হয়? হ্যাঁ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ধানশাল ইউনিয়নের বাগিরভিটা গ্রামে। আমি যদি দেখাতে চাই যে এই যে শেরপুরের এটা ঝিনাইগাতির পাহাড়ি নদীর সোমেশ্বরীর এই নদীটা, এবং গত আপনার 24 ঘন্টার যে ভারী বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের কারণে কিন্তু শেরপুরের 4টি পাহাড়ি নদী রয়েছে। এর মধ্যে ভুগাই, চেল্লাখালী, মহারশী এবং এই সোমেশ্বরী নদী, এই 4টি নদীতে কিন্তু আসলে
মূলত পানি বৃদ্ধি পেয়েছে। এবং একটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, সোমেশ্বরী নদীতে এই যে এখানে একটা নতুন ব্রিজ হচ্ছে, এই ব্রিজের কিন্তু যে মুখটা, প্রবেশ পথটা, পানি এখানে প্রায় ময়লা জমে বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু একটা পানির উচ্চতার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। এক পর্যায়ে এই জায়গাটা আসলে একটা ভাঙনও দেখা দেয়। আমরা যে বিষয়টা আমি আপনাকে যদি দেখাতে চাই, ইতিমধ্যে কিন্তু পানি নদী দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আমরা বিভিন্ন ভাবে আমরা কথা বলেছি, প্রশাসনের সাথে কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন, যদি মেঘালয় এবং ভারতের অংশে যদি বৃষ্টি অব্যাহত থাকে, তাহলে খুব দ্রুতই শেরপুর জেলার যে 4টি পাহাড়ি নদী রয়েছে, এই পাহাড়ি নদীগুলিতে আসলে পাহাড়ি ঢলের পানি আসতে পারে এবং বন্যার আশঙ্কা করা হচ্ছে। একই সাথে প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়টা আমাদেরকে জানানো হয়েছে, ইতিমধ্যে কিন্তু এই এলাকার ধান প্রায় 80 ভাগ ধান কেটে ফেলা হয়েছে। বাকি যে 20 ভাগ ধান রয়েছে, এই ধানগুলিকে দ্রুত কেটে ঘরে নেওয়ার জন্য কৃষকদেরকে আহ্বান জানানো হয়েছে এবং প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি আরেকটা বিষয় প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, ইতিমধ্যে তারা প্রস্তুতি গ্রহণ করছে যে আগাম বন্যা যদি হয় এবং এই জন্য যাতে ক্ষয়ক্ষতি না হয়, এবং এই জন্য কিন্তু আসলে এখানে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে একাধিকবার মিটিং করা হয়েছে। আমাদেরকে ঝিনাইগাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান রাসেল, উনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে ঝিনাইগাতে এবং এই পাহাড়ি এলাকা যাতে ক্ষয়ক্ষতি না হয়, এই জন্য তারা ব্যবস্থা গ্রহণ করছেন এবং পূর্ব প্রস্তুতি নিয়ে রাখছেন। পাশাপাশি আমরা কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারাও যেটা জানিয়েছেন, ইতিমধ্যে কিন্তু তারা ব্যাপক প্রচারণা শুরু করেছেন, কৃষকদেরকে উদ্বুদ্ধ করছেন এবং তাদের যে কর্মকর্তা রয়েছে মাঠ লেভেলের, তাদেরকে তারা মাঠে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছেন। এবং কৃষকরা যেটা জানিয়েছেন, তারা কিন্তু আসলে মূলত ধান কেটে গড়ে তোলার জন্য তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা করা হচ্ছে শেরপুরে, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মেরাজউদ্দিন। আধা ঘন্টার কালবৈশাখীতে মেহেরপুরে আম, লিচু সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার সন্ধ্যায় 2 উপজেলায় তাণ্ডব চালায় কালবৈশাখী। কৃষকরা জানান, ঝড়ে নষ্ট হয়েছে কলা, ধান ও পেঁপের ক্ষেত। কিছু জায়গায় মাটির সঙ্গে হেলে পড়েছে কলা ও ধান ক্ষেত। এছাড়া ঝড়ে বাগানে 40 থেকে 50 ভাগ আম, লিচু ঝরে পড়েছে। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তারা। এদিকে ঝড়ের কারণে গতকাল সন্ধ্যা থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে মেহেরপুর শহর ও মুজিবনগর উপজেলায়। দীর্ঘ 1 মাস তাপপ্রবাহ প্রচণ্ড গরমের পর উপকূলীয় জেলা পটুয়াখালীর বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। দুপুরে জেলার কলাপাড়ায় মাঝারি ধরনের এই বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমে আসে। এর আগে ভোরে জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। বৃষ্টিতে ভিজে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। এদিকে বৃষ্টির ফলে উপকৃত হয়েছে মৌসুমী সবজি চাষি সহ বিভিন্ন ফল বাগানীরা। জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানিয়েছেন, আগামী 3 দিন উপকূল এলাকায় থেমে থেমে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও ঝড়ো বাতাসও বয়ে যেতে পারে। ঈদুল আজহা উপলক্ষে নীলফামারী সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত করা হচ্ছে নতুন কোচ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কারখানায় বেড়েছে শ্রমিকদের ব্যস্ততা। এবার এখান থেকে 100টি কোচ মেরামত হচ্ছে। নির্ধারিত সময়ের আগেই সবগুলো কোচ বুঝিয়ে দেওয়ার লক্ষ্য রেলওয়ের। ঈদ সামনে রেখে অতিরিক্ত যাত্রী পরিবহনের লক্ষ্যে চলছে রেলের কোচ মেরামত, রং করার কাজ। সৈয়দপুর রেলওয়ে কারখানায় বেড়েছে শ্রমিকদের ব্যস্ততা। সাধারণত প্রতি মাসে 30 থেকে 32টি কোচ এই কারখানায় মেরামত করা হয়। ঈদ উপলক্ষে এ সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। নিয়মিত ট্রেনের পাশাপাশি বিশেষ ট্রেন চলাচলে বহরে যুক্ত করা হয় অতিরিক্ত কোচ। এবছর কোরবানি ঈদ সামনে রেখে 100টি কোচ মেরামতের লক্ষ্যে চলছে কর্মযজ্ঞ। গাড়ি আউটটান দেই, তাতে মনে করেন যে আমরা খুব কষ্ট, যা বলা শারীরিক খুব পরিশ্রম হয়। গভর্নমেন্টের প্রতি আমাদের আকুল আবেদন এটাই, যদি অবিলম্বে লোক নিয়োগ দেওয়া না হয়, বর্তমান রেলের যে অবস্থা, সামনে আর করুণ অবস্থা হবে। আমি একা কাজ করি, যদি 2 জন লোক থাকতো, একজন সকালে করতাম একজন বিকালে করতাম, তাহলে আমাদের কাজটা আরো হালকা হতো। লোকবল সংকট থাকলেও নির্ধারিত সময়ের আগে সব কোচ প্রস্তুতির আশা কর্তৃপক্ষের। মূলত অন্যান্য সময়ের তুলনায় ঈদে আমাদের আউটটার্ন কোচ সংখ্যা একটু বেশি হয়ে থাকে, প্রতি বছরই এমনটি হয়। এবং এমনটি হয় আমরা মূলত এই সময়টি স্টাফদের ওভারটাইম এবং তাদেরকে অন্য কিছু সুবিধা দিয়ে আমরা তাদের দ্বারা বাড়তি কাজ করিয়ে নিই। ঈদ উপলক্ষে এরই মধ্যে ট্রেনের 79টি কোচ মেরামত শেষ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতি এবং দীর্ঘদিন সংস্কার না হয় নোয়াখালী পৌরসভার প্রায় সবগুলো সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বেহাল রাস্তার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বর্ষার আগে এসব সড়ক মেরামত করে দুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি স্থানীয়দের।
গত বছর টানা ৩ মাসের ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয় নোয়াখালী পৌরসভার প্রায় ২৫ কিলোমিটার সড়ক। পানি নামার পর অধিকাংশ সড়কে সংস্কার কাজ হয়নি, ফলে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সামান্য বৃষ্টিতেই সড়কে জমছে পানি, খানাখন্দকে ভরা এসব সড়কে ঘটছে দুর্ঘটনা। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষ। স্থানীয়রা বলছেন, কোনো সড়ক দিয়ে পায়ে হেঁটে পারাপার হওয়াটাও কষ্টকর। বাসা পর্যন্ত পৌঁছাতে ওদের ড্রেস নষ্ট হয়ে যাবে, আবার স্কুলে আসতে ওদের ড্রেস পরে আসতে পারে না। আমরা গত বছর থেকে প্রশাসনকে বলছিলাম, চিঠি যোগাযোগ করছি, আজ পর্যন্ত কিছুই করা হয়নি। চলতি বছর বর্ষার আগেই বেহাল এসব সড়কগুলো সংস্কারের দাবি স্থানীয় পৌরবাসীর। মেইন রোড ছাড়া যত রাস্তা আছে সবাই বাংলা, কোথাও ভালো রাস্তা নেই। এই অবস্থায় 10 মিনিটের পর আধা ঘন্টা 1 ঘন্টা লাগে। এই 500 মিটার ড্রেনটা না করার কারণে যতবারই রাস্তা করা হচ্ছে রাস্তা টিকছে না। এদিকে পৌর কর্তৃপক্ষ বলছে, নিজস্ব অর্থায়নে সংস্কার করা হয়েছে 3.5 কিলোমিটার সড়ক। বাকি সড়ক সংস্কারের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অর্থ চাওয়া হয়েছে। সবকিছু দিয়ে মিলে আমরা প্রায় 18 কিলোমিটারের মতো রাস্তার টেন্ডার বা প্রাক্কলন সাবমিট করেছি এবং বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এই কাজগুলা পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। পৌরবাসীর দাবি, বেশিরভাগ সড়কের দুই পাশে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা সহ পরিকল্পিতভাবে নির্মাণ করতে হবে, যাতে জনগণ সড়কগুলো ব্যবহার করতে পারে দীর্ঘদিন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রজনন মৌসুমে কাপ্তাই লেকে 3 মাস মৎস্য আহরণ বন্ধ থাকায় কর্মহীন খাগড়াছড়ির মহালছড়ির 3000 জেলে। প্রতি মাসে ভিজিএফ এর আওতায় 20 কেজি চাল বরাদ্দ দিলেও তা পর্যাপ্ত নয়। বিকল্প আয়ের উৎস না থাকায় পরিবার নিয়ে বেকায়দায় তারা। বরাদ্দ বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে মৎস্য উন্নয়ন কর্পোরেশন। কাপ্তাই লেকে মাছ ধরার উপর নির্ভরশীল খাগড়াছড়ির মহালছড়ির প্রায় 3000-এর বেশি জেলে পরিবার। 1 মে থেকে 30 জুলাই পর্যন্ত প্রজনন মৌসুম হয় লেকে বন্ধ আছে মাছ শিকার। এ সময় বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় বন্ধ হয়ে যায় তাদের আয় রোজগার। এ সময় জেলেদের পরিবার প্রতি দেয়া হয় 20 কেজি চাল। এতে তাদের সংসার চলে না বলে জানান তারা। 3 মাসের জায়গায় 5 মাসের সময় হয়ে যায়। 3 মাস তারা আমাদের 20 কেজি করে চাল দেয়, তা দিয়ে তো আমাদের কোনো কিছু হয় না। আমাদেরকে দেয় যে চাউল 3 মাসের জন্য 60 কেজি, 3 মাসে 20 কেজি করে। তো 20 কেজি চাউলে আমাদের 10 কেজি 20 কেজি চাউলে সপ্তাহখানিক বা 10 দিন যাইতে পারে, এর উপরে যায় না। আমাদের এলাকায় প্রায় পরিবারের 10 জন প্লাসও জনসংখ্যা আছে, তার জন্য এই চাল আমাদের হয় না। আরো বরাদ্দটা আরো বাড়ালে ভালো হয়। কর্মহীন জেলেদের সরকারিভাবে রেশনের চাল 40 কেজি করার পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়ার দাবি মৎস্যজীবীদের। ফ্যামিলিতে 8 জন 10 জন করে আছে প্রায় ফ্যামিলিতে, তো 20 কেজি চাল দিয়ে সর্বোচ্চ 5 থেকে 7 দিন ওরা অতিবাহিত করতে পারে, পুরো মাস যায় না। তাই আমার ব্যবসায়ী পক্ষ থেকে সরকারের কাছে এটাই আবেদন, ওনারা যাতে জেলেদের চাউলের একটু প্রণোদনাটা একটু বাড়িয়ে দেবে। জেলেদের জন্য বরাদ্দ চালের পরিমাণ কম বলে মনে করেন স্থানীয় মৎস্য উন্নয়ন কর্পোরেশনও। বরাদ্দ বাড়ানোর জন্য চিঠি দেওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় প্রতি মাসে ভিজিএফ এর 20 কেজি চাল প্রদান করা হয়, যা আমাদের কাছে অপ্রতুল মনে হয়েছে। আমরা ইতিমধ্যেই চালের বরাদ্দটি বাড়ানোর জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি। 2024-25 অর্থ বছরে খাগড়াছড়ির মহালছড়ি উপকেন্দ্রে মৎস্য আহরণ থেকে রাজস্ব আদায় হয় প্রায় 1,16 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাদারীপুরের আরিয়াল খাঁ নদে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ সুমন সিপাহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের 2 দিন পর সকালে সদর উপজেলার পখিরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে শনিবার দিনব্যাপী আরিয়াল খাঁ নদের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে সুমনকে খুঁজে পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার বিকেলে 15 জন পিকনিকের ট্রলার নিয়ে নদের বিভিন্ন এলাকায় ঘোরেন। রাতে ফেরার পথে বাহেরচর কাতলা এলাকায় বিপরীত দিক থেকে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। স্থানীয়রা সবাইকে উদ্ধার করলেও নিখোঁজ হন সুমন সিপাহী। সাংবাদিকতা পেশায় যারা রয়েছেন তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গা থেকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি AK-M আব্দুল হাকিম। সকালে বরিশালে গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি আরো বলেন, একজন সাংবাদিককে অনেক কিছু জানতে হয়, পড়তে হয়।
সরকার সাংবাদিকতা সুরক্ষা আইন করার চেষ্টা করছে। এছাড়া আইনজীবীদের ন্যায় সাংবাদিকদেরও সনদের আওতায় আনা হবে, যা নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। দেশের স্বার্থে, সমাজের স্বার্থে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চোরাকারবারিদের হামলায় 2 বিজিবি সদস্য আহত হয়েছেন। তারা হলেন অনুপ কুমার ও মনিরুজ্জামান। ভোরে উপজেলার নাজির গোমানি সীমান্তে এই ঘটনাটি ঘটে। বিজিবি জানায় বড় মাদকের পাচারের গোপন খবরে নাজির গোমানি এলাকার বাঁশঝাড়ে বিজিবি সদস্যরা অবস্থান নেয়। এ সময় 2 চোরাকারবারি মোটরসাইকেল রেখে মাদক নিয়ে পালিয়ে যায়। পরে সেই মোটরসাইকেল জব্দ করে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় 10 জনের একটি সংঘবদ্ধ দল বিজিবির উপর হামলা চালালে 2 সদস্য আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ফরিদপুরে বজ্রপাতে আগুন লেগে তুলার গোডাউন পুড়ে গেছে। শনিবার রাতে সদর উপজেলার কানাইপুরে বাজারে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায় রাতে ঝড় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় বাজারের আমির হোসেনের তুলার গোডাউনের পাশের খেজুর গাছে বজ্রপাত হলে গাছে আগুন ধরে যায়। এ সময় গাছের অংশ বিশেষ গোডাউনের উপর পড়লে আগুন ছড়িয়ে পড়ে। এতে তুলার গোডাউন পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।